দুর্নীতির স্বার্থে ব্যয় বাড়ানো হয়েছে সড়ক, রেল ও নৌখাতের এমন ডজন খানেক প্রকল্প চিহ্নিত করেছে সরকার। চিহ্নিত হয়েছেন দুর্নীতির সঙ্গে জড়িতরাও। অভিযুক্তদের কোন প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে এখন সেটি ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। ৭১ বিজনেসকে দেয় একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, প্রকল্পের ব্যয় বৃদ্ধি স্বাভাবিক প্রক্রিয়া হলেও আওয়ামী লীগ সরকার বাড়িয়েছে স্বেচ্ছাচারীভাবে। রুহুল আমিরের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের নেয়া অন্যতম বিতর্কিত উদ্যোগ কর্ণফুলী টানেল প্রকল্প। প্রায় ১১,০০০ কোটি টাকা খরচে এটি বাস্তবায়ন করা হয় বন্দরনগরী চট্টগ্রামে, যেখানে কর্ণফুলী নদীতে টানেলের পাশাপাশি গড়ে তোলা হয় রাজকীয় অতিথিশালা ও সার্ভিস এরিয়া। প্রকল্পটি নেয়ার সময় অনেক আশা দেখিয়েছিল সড়ক মন্ত্রণালয়, কিন্তু টানেল দিয়ে যে পরিমাণ গাড়ি চলাচল করে তা থেকে পাওয়া আয়ে উঠছে না রক্ষণাবেক্ষণ খরচই, জানিয়ে আওয়ামী লীগের সময়ই ব্যাপক বিতর্ক ওঠে। আর বিশ্লেষকেরা এটিকে আখ্যা দেন সাদাহাতি প্রকল্প নামে। আরেক মেগা প্রকল্প পদ্মা সেতু, শুরুতে যার ব্যয় ধরা হয় ১০,০০০ কোটি টাকা, কিন্তু ধাপে ধাপে বেড়ে দাঁড়ায় ৩৩,০০০ কোটিতে। প্রকল্পের সুফল নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও ব্যয় নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ আমলেই। প্রকল্প নেওয়া হয়েছে একটা ব্যয় রেখে নির্ধারণ করে, পর্যায়ক্রমে প্রকল্প এগিয়েছে, ব্যয় বেড়েছে এরকমের হয়। কিন্তু আওয়ামী লীগের আমলে স্বেচ্ছাচারীভাবে হয়েছে, অস্বাভাবিকভাবে বেড়েছে। তো সেখানে অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা প্রতিষ্ঠিত। আমরা কিছু প্রকল্প চিহ্নিত করেছি এবং সেই চিহ্নিত প্রকল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে কোন প্রক্রিয়া এটা আওতার মধ্যে আনা যায়। যারা যুক্ত আছেন তারা এই ব্যয়ের জন্য আইনের মুখোমুখি হবেন। রেলের উন্নয়নেও বিপুল ব্যয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করে তৎকালীন সরকার, কিন্তু সেখানেও মুখ থুবড়ে পড়ে কিছু উদ্যোগ, যেমন ডেমু ট্রেন। হুন্দাই থেকে রেলের ইঞ্জিন কেনা নিয়েও বিতর্কে পড়ে আওয়ামী লীগ সরকার। এমন অনেক উদ্যোগে দুর্নীতির অভিযোগ বিস্তর। আমার জানা মতে আমার সড়কে ৭-৮টি প্রকল্প আছে, রেলে আছে বেশ কয়েকটি। যেমন এটা আপনি জানেন, এর আগেও একবার যে হুন্দাই, সেখানে অনিয়ম হয়েছে, স্পেসিফিকেশন ডাউন করে তাদেরকে কাজ দেওয়া হয়েছে, যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেই মান আসি নাই, রিসিভ করা হয়েছে, এগুলি আছে। মন্ত্রী জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কেনাকাটায়ও দুর্নীতির আলামত মিলেছে। তদন্ত করা হচ্ছে কিছু কেনাকাটা। বেশ কিছু নৌযান কেনা হয়েছে, সেগুলি একেবারে মানহীন, বাট ওই ধরনের জাহাজের প্রাইস আন্তর্জাতিক পর্যায়ে বা রিজিওনাল পর্যায়ে আরও অনেক কম, কিন্তু অধিক মূল্য দিয়ে কেনা হয়েছে। এগুলি প্রত্যেকটা মন্ত্রণালয়ে কয়েকটা চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে জড়িত সব পক্ষই আসবে বিচারের আওতায়। রুহুল আমিন, ৭১, ঢাকা। মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির প্রকৃত তথ্য পেতে পরিবর্তন আসছে ভিত্তি বছরে। একই সাথে বাড়ানো হবে জরিপের আওতা। ৭১ বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। বলেন, উন্নয়ন জনবান্ধব হলো কিনা সেটিও নিশ্চিত করতে চায় সরকার। এ সময় প্রকল্প বাছাই, গ্রহণ এবং বাস্তবায়নে সতর্ক থাকার কথাও জানান প্রতিমন্ত্রী। হুঁশিয়ারি দেন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের। ইমদাদ হোসেনের রিপোর্ট। রাইড শেয়ারিং, ই কমার্স, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সোলার প্যানেল কিংবা ফ্রিল্যান্সিংয়ের মতো সেবা এখন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যার উল্লেখযোগ্য অস্তিত্ব ছিল না ২ দশক আগেও। অথচ প্রবৃদ্ধির হিসাবে আমলে নেওয়া হয় না এসব খাত, কারণ ভিত্তি বছর পুরনো, ফলে পাওয়া যায় না প্রবৃদ্ধির প্রকৃত হিসাবও। মূল্যস্ফীতির হিসাবের ক্ষেত্রেও রয়েছে একই জটিলতা, কারণ সেখানে আমলে রাখা হয় সারা দেশের ১৫৪টি বাজারের তথ্য, আর পণ্য ৭০০র কিছু বেশি। প্রতিমন্ত্রী মনে করেন, সরবরাহ ব্যবস্থাপনা এবং নজরদারি নিশ্চিতে বিকল্প নেই সঠিক উপাত্তের, তাই এখানেও ভিত্তি বছর পরিবর্তনে চিন্তা করা হচ্ছে। আমরা দেখছি যে বেজ ইয়ার, সেটা জিডিপির ক্ষেত্রে হোক আর সেটা মূল্যস্ফীতির ক্ষেত্রে হোক, এগুলো আসলে আমাদের পরিবর্তন করতে হবে। ১, ২ হচ্ছে যেটার ভিত্তিতে আপনার ধরেন মানে মূল্যস্ফীতি গণনা করা হয়, সেটাও যে আমরা করেছি, আমরা চেষ্টা করছি যে এই যে মানদণ্ডেরগুলো কিংবা একটা মূল্যস্ফীতির যেসব বিষয়ের ক্যালকুলেশনের ভিত্তি, সেগুলোকে যথার্থ কিনা সেটা পরীক্ষা করা, স্যাম্পল সাইজকে আরও বিস্তৃত করা, যে ধরনের স্যাম্পল সাইজের উপরে এই মূল্যস্ফীতি গণনা হয় সেটা কতটা রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধিত্বমূলক, সেটা আমরা
মানে দেখে মনে করেছি যে না, এটা যথেষ্ট নয়। দেশে বর্তমানে 1150 প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায়, অপেক্ষমান আরও 1200। ফলে এ নিয়ে খানিকটা চিন্তিত সরকার। এছাড়া চলতি অর্থবছরের রেকর্ড 3 লাখ কোটি টাকার খরচের বিষয়টিও থাকছে গুরুত্বের তালিকায়। প্রতিমন্ত্রী জানান, জনগণ এবং অর্থনীতির জন্য উপকারী এমন সব প্রকল্পই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে সরকার, যেখানে প্রশ্রয় দেয়া হবে না অন্যায়, অনিয়ম আর দুর্নীতিকে। যেসব প্রকল্পের ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক অসামঞ্জস্য আছে, সেগুলোর তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেটা এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও যখন একনেক মিটিংয়ে এবং জাতীয় মানে যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ে, সেখানেও এই নির্দেশনাগুলো দিয়েছেন এবং আইএমইডি তদন্ত রিপোর্ট দিয়েছে, সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা জানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুরনো ব্যয়বহুল প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আলোচনাও জোরালো সরকারের মধ্যে। সেখানেই বিশেষ উদ্যোগের কথা জানান জোনায়েদ সাকিব। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। দর্শক, 2 সপ্তাহের বেশি সময় পর গ্যাস সরবরাহ বাড়ায় দুর্ভোগ অনেকটাই কমেছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে সহকর্মী যুক্ত হচ্ছেন মেজবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মেজবাহ, আজকের দিনের পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়টি দর্শকদের জানাবেন। ফারুক, অনেকটা কমেছে ভোগান্তি বলতে গেলে। আমরা যে সংকট আসলে পরিস্থিতি তৈরি হয়েছে, যে একটি টার্মিনাল হয়ে গেছিল, সেটি কিন্তু একটি অংশ সরবরাহ অনেক ক্ষেত্রে স্বাভাবিক হয়েছে, যেটি গেল 20 দিনেরও বেশি সময় ধরে যেটি 215 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করতো, সেটি কিন্তু এখন বেড়ে 245 ঘনফুট দিচ্ছে, যার কারণে কিছুটা সংকট কমেছে। তবে এটি স্বাভাবিক পরিস্থিতি হলে কিন্তু 270 ঘনফুট দেবে, সেটা আরও স্বাভাবিক হলে এই পরিস্থিতিটা কিছুটা আরও কমবে মানুষের ভোগান্তি। আমরা এখন আছি মগবাজার একটি ফিলিং স্টেশনে। এখানে যদি স্বাভাবিক প্রক্রিয়া, এটি কিন্তু স্বাভাবিক সময় 200 থেকে 210 ঘনফুট এর মতো প্রেশার থাকে, সেটি কিন্তু এখন এর আগে যখন সংকট ছিল সেক্ষেত্রে 80 থেকে 100 ছিল, এখন কিন্তু 120 এমন ওঠানামার মধ্যে রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তিতাসের সাথে যে তাদের যে চুক্তি, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে 5% উপরে তাদেরকে গ্যাস দেওয়ার কথা, সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে নেমে এখন সামান্য মাত্র 2%। আমরা গেল 2 দিন দেখেছি এই সরবরাহ সংকটটা কিছুটা কম ছিল, কিন্তু আজকের পরিস্থিতিটা কিন্তু অনেক ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখেছি। সেটা কিন্তু অনেক ক্ষেত্রে একটু কিন্তু সংকটটা একটু আমরা দীর্ঘ লাইন, যে গেল কয়েকদিনে যে দীর্ঘ লাইন দেখছিলাম, সেটিও কিন্তু এখন একটু বেশি গেছে। আমরা যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষিতে গ্যাস সংকটের আমরা কথা বলছিলাম, যে এমন যে এই যে 20-25 দিনের ধারাবাহিকভাবে সেই সংকটটা কিন্তু অনেক ক্ষেত্রে এবার প্রথমবার হিসাবে ওই কর্তৃপক্ষ বা যারা সংকটে আছেন তারা কিন্তু বলছিলেন যে এই যে সংকটটা তৈরি হয়েছে কিন্তু খুব, যদি স্টেশনটি ঠিক হয়ে যায় তাহলে হয়তো সরবরাহ সংকট কিছুটা কাটবে, কিন্তু যে স্বাভাবিকভাবে যে ঘাটতি রয়েছে, এই ঘাটতি পূরণ করে মানুষের যে সরবরাহ, সেটি ঘাটতি কাটিয়ে উঠতে আরো সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন। আমরা যে ইতিমধ্যে যে টার্মিনালটি কিছু সরবরাহ স্বাভাবিক হয়েছে, সেটি কিন্তু এখন 245 ঘনফুট পর্যন্ত গ্যাস দিতে সক্ষম হচ্ছে, যেটি কিন্তু 280 মাত্রায় দেবে, কিন্তু বাংলাদেশের চাহিদা সেটি কিন্তু 380 কোটি ঘনফুট। সেই জায়গা থেকে কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু জনজীবনে যে ভোগান্তি, সেই ভোগান্তিটা দেখছি আমরা সাথে সাথে দেখেছি যে বিদ্যুৎ উৎপাদনেও অনেক ক্ষেত্রে ঘাটতি হয়ে গেছিল, সেখানে লোডশেডিং এর পরিমাণও বেড়ে গিয়েছিল। সবকিছু মিলে এখন পরিস্থিতি যদি বলি কিছুটা স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে, তুমি কিন্তু হোঁচট খাচ্ছে যে সরবরাহের যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি কিন্তু এখনো পর্যন্ত মেটাতে পারছে না বর্তমান সরকার। সার্বিকভাবে এই পরিস্থিতি উন্নয়নে সরকারের মনিটরিং, একই সাথে অব্যবস্থাপনা দূর করতে যদি সরকার এই সরবরাহ বিকল্প কোনো উপায় না বের করতে পারে, এই সংকট কিন্তু আরো দীর্ঘমেয়াদী হবে। ফারুক, এই ছিল সবচেয়ে। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গ্যাস সরবরাহের আজকের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। বাজারে নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। এরই মধ্যে নতুন করে চাপ বাড়াচ্ছে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে অর্থবছরের শেষ প্রান্তিকে সার্বিক মূল্যস্ফীতি ছাড়িয়েছে 9%। সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে মাছ, মাংস, ডিম ও দুধের মতো প্রোটিনজাত খাবারে। মিসবাহ হাসানের রিপোর্ট।
32 বছর ধরে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন নিয়ামতুল্লাহ। বাজারের চড়া দামের সঙ্গে গ্যাস বিদ্যুতের ভোগান্তি, দীর্ঘ জীবনে এমন ত্রিমুখী সংকটে পড়তে হয়নি তাকে। হিমজিম খাইয়া গেছে, চলতে হইতেছে। একদিকে গ্যাসের সংকট, একদিকে বিদ্যুতের সংকট, যাই কাজ কাম করে মানুষ রাতে ঘুমাইবো, বিদ্যুৎ নাই। ক্ষুদ্র ব্যবসায়ী মনসুর আলী কিংবা চাকরিজীবী মাহমুদা বেগমের চিত্রও একই। চড়া মূল্যস্ফীতিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সমান্তরালে বাড়েনি আয়। আমারও তো কিনা খাইতে আমরা অনেক কষ্ট, কথা বলছেন না, 100 টাকা, 120 টাকা কেজি, 150 টাকা কেজি। যেখানে আমি 2 কেজি চিংড়ি কিনতাম সেখানে আমি 300 গ্রাম চিংড়ি কিনছি। কখনো এরকম আমি নেই। আমারও তো একটা মাসের একটা ব্যাপার আছে যে কমপ্লিট করে খেতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে গেল অর্থ বছরের শেষ প্রান্তিকে সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় 9.9%, যা জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় কিছুটা বেড়েছে। এ সময় জ্বালানি মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 17%। মূল্যস্ফীতি বৃদ্ধির সবচেয়ে বেশি প্রবণতা দেখা যায় ডিম, মুরগি সহ আমিষ জাতীয় পণ্যে। একই সাথে আগের প্রান্তিকের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি বাড়ে শাকসবজির দাম, যা 37%-এর ওপরে। এ সময় 9% গড় মূল্যস্ফীতির বিপরীতে কমেছে মজুরি বৃদ্ধির হার, ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মনিটরিং করলে হয়তো কিছুটা একটু নিয়মের ভিতরে থাকতো, এখন যার ইচ্ছা মতো সেভাবে যাইতেছে। মাছের জায়গায় ডালের জায়গায় বর্ষা এইভাবে চলে। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরবরাহ আর বাজার ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পর্যায়ে প্রকিউরমেন্ট থেকে শুরু করে বাজারে সরবরাহ পর্যন্ত পুরো সাপ্লাই চেইনগুলো একক বা অল্প কয়েকজন বড় ব্যবসায়ী এখন নিয়ন্ত্রণ করেন। সেই জায়গাগুলোতে সম্ভবত গভর্নমেন্টের যে মনিটরিং বা কন্ট্রোল এটা আরও হারিয়েছেন। বড় ব্যবসা কেন্দ্রিক যে কার্টেল হচ্ছে সেগুলোকে ভেঙে দেওয়া, সেখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে বাজারে সম্পৃক্ত করার সুযোগ, এগুলো না করলে শুধুমাত্র এআই দিয়ে বা শুধুমাত্র কিছু কথা দিয়ে আসলে এই বাজারে এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলা যায়নি। প্রতিবেদন বলছে জুনে 382টি পণ্যের মধ্যে রেকর্ড 261টির দাম বাড়ার বিপরীতে কমেছে মাত্র 22টির, আর অপরিবর্তিত ছিল 99টির। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাইরের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আমরা যাচ্ছি তার কাছে। রুশো, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়টি জানান। ফারুক, আমি এখন আছি রাজশাহীর সবচেয়ে বড় যে কাঁচা বাজার, রাজশাহী সাহেব বাজারে। এখানে শুধু যে কাঁচা সবজি বিক্রি হয় তা না, পাশে মাছের বাজার আছে এবং মুদি পণ্য এবং সব ধরনের আইটেম কিন্তু এই বাজারে খুচরা বিক্রি হয়ে থাকে। সকাল থেকে আমি নজর রাখছিলাম বাজারের প্রতি। আসলে এই যে সাপ্তাহিক ছুটির পরে বাজারের যে দাম দর সেটি কিন্তু আমরা যেটি দেখছি যে খুব যে কমেছে সেটি না, প্রায় স্থিতিশীল বলা যায়। তবে যারা ক্রেতা বা ভোক্তা যারা আসলে বাজার করতে আসছেন তারা কিন্তু যেটি বলছেন যে বাজারে যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আসলে লাগামে আসছে না। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো বাজার করলেন, কেমন দেখছেন পরিস্থিতি বাজার? আসলে বাজারের পরিস্থিতি মানে যেমন বলা যায়, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানে একজন মানুষ 500-700 টাকা ইনকাম করে তার জন্য সংসার চালানো খুবই কঠিন। আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আছে, পরিবারে যদি 4 জন সদস্য হয়, মিনিমাম সংসার চালানোর জন্য 40,000 টাকা প্রয়োজন। আজকে সবজির বাজার কেমন দেখলেন? আজকের সবজির বাজার যেমন ধরুন, আমি যদি কচু আর বেগুন কিনতে যাই, কচু 60 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি। একজন নিম্ন মধ্যবিত্ত যদি কচু আর বেগুন দিয়ে ভাত খেলেও যদি 80 টাকা 60 টাকা কিনতে হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা শুনছিলাম ফারুক, আসলে সবজির দাম, এখানে দোকানিরা আছেন তারা বলছেন যে যেহেতু গেল কদিনের যে টানা বৃষ্টি, এর পাশাপাশি বিদ্যুৎ এবং জ্বালানি তেল সবকিছু মিলে উৎপাদন খরচ অনেকটা বেড়েছে এবং এই ধরনের পণ্যগুলো আসলে সংরক্ষণ করে রাখাও কিন্তু মুশকিল। সে কারণে এই বর্ষা মৌসুমে সবজির দাম খানিকটা বেড়ে যায়। আমরা একটু কথা বলে নিতে চাই, একটু ছোট করে একটু জানতে চাই বিক্রেতার কাছে যে এই যে সবজির দাম হঠাৎ করে আসলে কেন বাড়ছে? আচ্ছা, সবজির দাম এখন বর্ষা, যত বর্ষা হবে পানি হবে, ফসল আমদানি মানে গাছ থেকেই কমে যায়।
কৃষকের কাছ থেকে কমে যায়, এদের সবজির দাম তখন বেড়ে যায়। সেটি আসলে মোটামুটি আমরা যেটি শুনছিলাম যে আবহাওয়াজনিত কারণে এই সবজির দাম বেড়েছে। এছাড়া আমরা চালের বাজারের খোঁজ নিয়েছিলাম, চালের বাজারেও মোটামুটি সপ্তাহ ব্যবধানে বা 10-15 দিনের মধ্যে খুব একটা দামের হেরফের হয়নি, দাম স্থিতিশীল রয়েছে। এবং মুদিপণ্যগুলোও তাই, যে মুদিপণ্যগুলোর মধ্যে সপ্তাহ ব্যবধানে খুব একটা যে ওঠানামা সেটি নেই। তবে সাদা ডিমের দাম হালিতে 2 টাকা করে বেড়েছে। ফারুক। রুশো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো। এদিকে বাজারে মুরগি ডিমের দাম বাড়লেও সুফল বঞ্চিত পিরোজপুরের 5,000 খামারি। বছরে 30 কোটি ডিম উৎপাদন করলেও খরচ বেড়ে যাওয়ায় খামার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এরই মধ্যে ঋণে জর্জরিত হয়ে ভিন্ন পেশা বেছে নিয়েছেন অনেকে। খাবার ও ওষুধের দাম না কমলে ভবিষ্যতে আরও বড় সংকটে পড়তে পারে এই শিল্প। তরিকুল ইসলামের তথ্যচিত্রে নুজহাত রাহনুমার প্রতিবেদন। দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিণের জেলা পিরোজপুর। মাছ মাংসের বাড়তি দামে তুলনামূলক সাশ্রয়ী প্রোটিন হিসেবে ডিমের সরবরাহ সচল রাখছেন খামারিরা। জেলার 5,000 খামারে বছরে উৎপাদন করেন 30 কোটি ডিম, যার আনুমানিক বাজার মূল্য 248 কোটি টাকা। কিন্তু সাশ্রয়ী মূল্যে ডিম দিতে গিয়ে এখন নিঃস্ব হচ্ছেন বহু খামারি। মাসের ব্যবধানে ডজনে 20 টাকা বাড়লেও এর সুফল পাচ্ছেন না তারা। ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। বর্তমানে রেট একটু বেশি চলে, বলতে রেট চলে 9 টাকা 40 পয়সা। এই রেটটা সবসময় থাকে না। এই রেটটা আমাগো ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য 7 দিন কিংবা 8 দিন, 1 সপ্তাহ পর্যন্ত রেটটা দেওয়া হয়। খামারিদের অভিযোগ, মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ। রয়েছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের প্রভাব। ফলে চাপ সামলাতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। ঋণে জর্জরিত হইয়া খামার বন্ধ করে দিচ্ছে, একেবারেই বন্ধ করে দিয়েছে। দেশ থেকে কেউ কেউ চলেও গেছে। খাবারের দাম যদি একটু কমাইতো সরকার, তাহলে ডিমের দামটা অতটা বেশি হইতো না। এইভাবে চলতে থাকলে এক সময় পুরো পোল্ট্রি ব্যবসায়ী বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এদিকে ভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন ডিম বিক্রেতারা। বলছেন দাম বাড়ায় কমেছে বিক্রি। বর্তমানে খামারে যে রেট যায় ওর পরে আর কি আমরা এক্সট্রা কিছু টাকা দিই আর কি, যে পৌঁছে দিয়ে দেয়। আমাদের তো আর কেরিং করা সম্ভব না। কারেন্টের বিল আসে আগের চেয়ে দ্বিগুণ। এই সব কিছু মিলাইয়া আপনার যারা খামার কর্তৃপক্ষ আছে এটা ওরাই বাড়ায়। খামারিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে মধ্যস্বত্বভোগী কিছু লোক আছে যারা এই ডিমের দাম আরো বাড়াই দেয়। খামারি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে আসতে প্রায় একটা ডিমের 2-3 টাকা পর্যন্ত বেড়ে যায়। খামারিদের মতে উৎপাদন খরচ কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে এই শিল্প। নুজহাত রাহনুমা, ৭১। রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে বেশ কিছু দেশ। এমন অভিযোগ তুলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মার্কিন সিনেটে পাশ হলো এক বিল, যার আওতায় চীন ভারতের উপর 100% শুল্ক বসানোর ক্ষমতা পেতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি 2031 সাল পর্যন্ত বাড়ানো হচ্ছে ইরানের উপর নিষেধাজ্ঞা আইনের মেয়াদ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। এবার মার্কিন সিনেটে পাশ হলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞার এক বিল, যার আওতায় দেশটি থেকে জ্বালানি কেনা শীর্ষ 5 দেশের উপর 100% শুল্ক আরোপের ক্ষমতা পেতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের সময় তেল কিনে রাশিয়াকে অর্থ সহায়তার অভিযোগে এই শাস্তি পেতে পারে চীন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। বিলটি শুধু তেলের ক্রেতাদের উপর শুল্ক আরোপে সীমাবদ্ধ থাকছে না। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি প্রকল্প এবং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার সাথে যুক্ত অন্যান্য সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মস্কো যেসব পুরনো তেলবাহী জাহাজ পতাকা পাল্টে ব্যবহার করছে, সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। তবে যেসব দেশ রাশিয়া থেকে তাদের মোট প্রাকৃতিক গ্যাসের 15% কম আমদানি করে এবং তা কমানোর পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য দেয়া হয়েছে ছাড়। রয়েছে জাতীয় স্বার্থে প্রয়োজন হলে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ প্রত্যাহারের ক্ষমতাও। বিলে রাশিয়ার পাশাপাশি 1996 সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদও 2031 সাল পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে, যার আওতায় ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী কোম্পানিগুলোর উপর শাস্তিমূলক ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র।
সিনেটের সবুজ সংকেতের পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে বা হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাঠানোর প্রস্তুতি চলছে, যার অধিবেশন শুরু হবে আগামী 31 আগস্ট, যেখানে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে ওভাল অফিসে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর, যা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।